দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন পার্ট। একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, এর কিছুটা তোমরা ক্লাস 10-এ পড়ার সুবাদে পড়েছো, দ্যাট ইজ ইলেকট্রোলাইসিস, ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি। ঠিক আছে, তার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রেডক্স। নাম্বার 1 ইলেকট্রোকেমিস্ট্রি, আর নাম্বার 2 হচ্ছে টাইট্রেশন or নিউট্রালাইজেশন। আমরা যে নর্মালিটিটা পড়েছিলাম একদিন, একটা নর্মালিটির উপরে একটু ছোট্ট করে বললাম না, যে নর্মালিটি ব্যাপারটা কি অভিরূপ, সেদিনকে আমরা ডিসকাস করলাম না নর্মালিটি ব্যাপারটা কি, বাকিদেরকে আমি জয়েন করতে বললাম, সেদিন ডিসকাস করেছিলাম তো নর্মালিটিটা। ঠিক আছে, এই টাইট্রেশনের সেই নর্মালিটিটা কাজে লাগবে। ওকে, ফার্স্টে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি যে পোর্শনটা তোমরা জানো সেটাকে আগে আমি র্যাপ করে দিচ্ছি। ইলেকট্রোকেমিস্ট্রি বেসিক্যালি নামের মধ্যেই আছে দুটো এনার্জির কনভার্সন, একটা হচ্ছে কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল টু কেমিক্যাল। ঠিক আছে, প্রথমটার নাম হচ্ছে ব্যাটারি, যেটা তোমরা আগে পড়োনি কিন্তু ছোটবেলা থেকে ইউজ করে আসছো, আর সেকেন্ডটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস, যেটা কোনোদিন ইউজ করোনি, কি কি ইউজ হয়েছে এটা ক্লাস 10-এর বইতে পেয়েছো, ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রো রিফাইনিং এটসেট্রা, কিন্তু সেটার মধ্যে পড়েছো। ঠিক আছে, ইলেকট্রোলাইসিসে কি হয়, ইলেকট্রোলাইসিসে একটা কেমিক্যাল রিয়েজেন্ট থাকে যেটা চেঞ্জ হয়। ঠিক আছে, এন্ড রেজাল্ট ইজ কেমিক্যাল চেঞ্জ। আর ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে ঠিক উল্টো কাজটা হয়। ব্যাটারি এন্ড রেজাল্ট কি, ব্যাটারি থেকে আমরা কি পাই অভিরূপ? ঠিক আছে, এখানকার এন্ড রেজাল্ট হচ্ছে আমাদের একটা ইলেকট্রিসিটি পাই। ঠিক আছে, কারেন্ট অফ চার্জ। ইলেকট্রিসিটি মানে হচ্ছে কারেন্ট অফ চার্জ। কারেন্ট মানে কিন্তু ইলেকট্রিসিটি নয়, কারেন্ট মানে হচ্ছে ফ্লো। কারেন্ট অফ ওয়াটার মানে ফ্লো অফ ওয়াটার। ঠিক আছে, কারেন্ট অফ চার্জ মানে ফ্লো অফ চার্জ। কারেন্ট কথার এমনিতে কোনো মানে নেই, মানে এমনি মানে লিটারাল মানে ফ্লো, বাট যে কারেন্ট আমরা ইলেকট্রিক কারেন্ট হিসেবে ইউজ করি সেটা মানে হচ্ছে কারেন্ট অফ চার্জ। ইলেকট্রোলাইসিসের সোর্স কি, সোর্স ইন ইলেকট্রোলাইসিস হচ্ছে ব্যাটারি, আর সোর্স ইন ব্যাটারিটা কি, হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। মোটামুটি এই দুটো আমাদের ফান্ডামেন্টাল ডিফারেন্স বলতে যা বোঝায়, এই দুটো জিনিস থেকে এন্ড রেজাল্ট আর সোর্স থেকে আমরা ব্যাপারটা বুঝতে পারি। ঠিক আছে, তো প্রথমে ইলেকট্রোলাইসিসটা একবার দেখিয়ে দিই। ছোটোবেলায় পড়েছো, এখন বড় হয়ে গেছো, ভুলে যেতে পারো। ইলেকট্রোলাইসিস কী হয়, একটা চেম্বার থাকে, সেই চেম্বারের মধ্যে একটা ফ্লুইড থাকে, তার নাম হচ্ছে ইলেকট্রোলাইট। এটা কি,
এটা হচ্ছে ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটটা দু রকম হতে পারে, এক মল্টেন হতে পারে, স্পেশালি আয়নিক কম্পাউন্ডে এরকমভাবে মল্টেন হিসেবে ইউজ করা হয়, আর দুই ডিজলভ হতে পারে, ডিজলভ ইন পোলার সলভেন্ট। ওয়াটার লিখলাম না, কারণ ওয়াটার ছাড়া অন্যান্য মিডিয়াম দিয়েও আমরা ইলেকট্রোলাইসিস করতে পারি, সেটা পরে দেখবে। বাট এটা এটা কাদের কেসে ইউজ করা হয়? কোভ্যালেন্ট, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আয়নিক কম্পাউন্ড আর পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডে আগে থেকে আয়নটা থাকে, যেমন ধরো NaCl। NaCl কিন্তু অলরেডি Na+Cl মাইনাস করে এক্সিস্ট করে। এটা তুমি যদি হিট করো তাহলে ওটা Na+ আর Cl মাইনাসে ভেঙে যায়। এটাকে বলে থার্মাল ডিসোসিয়েশন। পড়েছো না ডিসোসিয়েশন অ্যান্ড আয়নাইজেশনের মধ্যে ডিফারেন্স? ক্লাস 10এই ছিল। তো এখানে হচ্ছে কি আয়ন প্রি এক্সিস্টিং। মনে পড়ছে না এই ব্যাপারটা? হ্যালো হ্যালো। আর পোলার কোভ্যালেন্টে কি হয়? পোলার কোভ্যালেন্টে আগে থেকে কোনো আয়ন এক্সিস্টই করে না। HCl, এটা H সিঙ্গেল বন্ড Cl, Cl এর দিকে ইলেকট্রন ঘেঁষা আছে, এটার উপর ডেল্টা মাইনাস, এর উপর ডেল্টা প্লাস। নো আয়ন এক্সিস্ট। কিন্তু এখানে তুমি যদি জল দাও তাহলে একটা কোঅর্ডিনেশন বন্ডের থ্রুতে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। ইটস আ কেমিক্যাল রিয়াকশন, আর Cl মাইনাস তৈরি হয়। এইটা হচ্ছে আয়নাইজেশন। তাহলে যেখানে আয়ন নেই সেখানে আয়নাইজেশন হয়, আর যেখানে আয়ন এক্সিস্ট করছে সেখানে আয়নাইজেশনের দরকার কি? যেমন আয়ন আছেই, তাই জন্য ওখানে ডিসোসিয়েশন হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এইটাই হচ্ছে সেই মল্টেনটা, আর এইটাই হচ্ছে সেই ডিজলভটা। অভিরূপ দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? কোয়েসকে হিট করলে তো মেল্ট করে, তো আয়নিক কম্পাউন্ডকে তুমি হিট করো তাহলে সেটা কি করবে? মেল্ট করবে। অভিরূপ, আয়নিক কম্পাউন্ডকে যদি হিট করো তাহলে সেটা মেল্ট করবে। তুমি যদি সে অবস্থায় খুঁজে দেখো, তুমি দেখবে ওর মধ্যে আয়নগুলো এক্সিস্ট করছে। ঠিক আছে? কোভ্যালেন্ট কম্পাউন্ডকে হিট করো তাহলে কিন্তু সেটা ভোলাটাইল হয়ে উড়ে যাবে, সেটা আয়োনাইজ হবে না। ওকে আয়োনাইজ করার জন্য টেকনিক ইউজ করতে হয়, কারণ ওর মধ্যে অলরেডি আয়ন এক্সিস্ট করে না, মানে কেমিক্যাল রিয়াকশন করাতে হলো। ওকে, তো এই অবস্থায় তুমি দুখানা একটা ইলেকট্রোলাইট দিয়েছো, দিয়ে এর মধ্যে দুটো ইলেকট্রোড ঢুকিয়ে দিয়েছো। ক্লাস 10-এর জিনিসই বলছি বাবা। দুটো ইলেকট্রোড ঢুকিয়ে দিয়েছো, এর মধ্যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড? ঋষিকা, এর মধ্যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড বলো? ধুত্তেরি। ঋষিকা বলতে পারবে? হ্যালো, বলতে পারবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড?
না। অঙ্কিত, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? না। এর মধ্যে যে কোনো একটা না। এই লাল আর সবুজের মধ্যে, লাল আর অরেঞ্জের মধ্যে একটা অ্যানোড একটা ক্যাথোড, সেটা হচ্ছে না। 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 না আছে, দুটোর মধ্যে একটা ক্যাথোড একটা অ্যানোড আছেই। হ্যাঁ, তাহলে তো ইলেকট্রোলাইট। সেটা হচ্ছে এটার মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড যতক্ষণ পর্যন্ত আমি ব্যাটারি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আমি যদি এরকমভাবে ব্যাটারি দিই, এটা ব্যাটারি পজিটিভ সাইড, এটা ব্যাটারি নেগেটিভ সাইড, যে দিকটায় নেগেটিভটা লেগে আছে ওটা হচ্ছে অ্যানোড, ওটা হচ্ছে ক্যাথোড। কারণ ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে কি হবে, ইলেকট্রন বেরিয়ে এটার মধ্যে জমা পড়ে যাবে, তো নেগেটিভ চার্জ হয়ে গেল। আর পজিটিভটা কি করবে, যখনই সুইচটা টিপছো পজিটিভটা ইলেকট্রন টেনে নেবে। এখানে একটা কাঁটা আছে, অ্যামমিটার, ইলেকট্রন টেনে নিয়ে কি করবে, এই ইলেকট্রনটাকে পজিটিভ করে দেবে। কথাটা বোঝা গেল? এবার যদি এখানে ই প্লাস জেড মাইনাস ই প্লাস জেড মাইনাস থাকে, তাহলে ই প্লাসগুলো এদিকে যাবে আর জেড মাইনাসগুলো এদিকে যাবে। জেড মাইনাস হচ্ছে অ্যানায়ন আর ই প্লাস হচ্ছে ক্যাটায়ন। তাহলে এই ইলেকট্রনটা হয়ে গেল ক্যাথোড, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়, আর এই ইলেকট্রনটা হয়ে গেল অ্যানোড। আমি যদি ব্যাটারিটা ঘুরিয়ে দিই, হ্যালো, আমি যদি ব্যাটারিটা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু অ্যানোড ক্যাথোড পাল্টে যাবে। ঠিক আছে, এই কারণেই আমরা ইলেকট্রোলাইসিসে কোনোদিন এসি ইউজ করি না, অলওয়েজ ডিসি ইউজ করি। কারণ এসিতে কি হবে, যেটা এই মুহূর্তে অ্যানোড সেটা পরের মুহূর্তে ক্যাথোড হয়ে যাবে, আবার পরের মুহূর্তে অ্যানোড হয়ে যাবে, তারপরের মুহূর্তে আবার ক্যাথোড হয়ে যাবে, ফিক্স নেই। তো ক্যাটায়নগুলো কোন দিকে যাবে ডিসাইড করতে পারবে না। ওইটুকু বোঝা গেছে? ডান দিক ক্যাথোড বাঁ দিক অ্যানোড, বাঁ দিক ক্যাথোড ডান দিক অ্যানোড করছি যে। ব্যাটারিটা আমি আঁকিনি তো তখন বাবা। ঠিক আছে, নিচে দিয়ে আঁকছি। আমি নিয়ে আঁকার সময় প্রবলেম ফেস করলাম। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সুইচ। সুইচকে অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার বলা উচিত, সুইচ বলা উচিত নয়। সার্কিট ব্রেকার, এটা ব্যাটারি, আর এটা অ্যামমিটার। ঠিক আছে, এবার ক্যাথোডে কি হবে, ক্যাথোডে ই প্লাসগুলো আছে, সেই ই প্লাসগুলো একটা করে ইলেকট্রন নিয়ে ই হয়ে ডিপোজিট হয়ে যাবে, তাহলে এখানে ই জমতে শুরু করবে। আর অ্যানোডে কি হবে, এই জেড মাইনাসগুলো আছে, ওটা একটা করে জেড আর ইলেকট্রন তৈরি করবে, জেডগুলো পরে উড়ে বেরিয়ে যাবে, অন্তত তলায় ডিপোজিট হয়ে যাবে। আচ্ছা, এটা দেখে বলো তো কোন দিকে অক্সিডেশন হয়েছে কোন দিকে রিডাকশন হয়েছে, অক্সিডেশন নাম্বার দিয়ে বলো। অঙ্কিত, রিডিউস হয়েছে, অক্সিডেশন নাম্বার দিয়ে বলো, অক্সিডেশন নাম্বার দিয়ে বলো। জেড এর মাথায়, জেড মাইনাসের মাথায় কত লিখবো?
হ্যাঁ, কত লিখবো? জেড মাইনাসের মধ্যে +1? হ্যাঁ, তো জেড মাইনাসের মধ্যে কত হবে? জেড মাইনাসের মধ্যে কত হবে? আরে এতবার করে করে এখন আবার ভুলছো কি করে? জেড মাইনাসের মধ্যে কত হবে? তাহলে জেড এর মাথায় কত হবে? সব ভুলে গেছে। জেড এর মাথায় 0 আর জেড মাইনাসের মাথায় কত? জেড মাইনাসের মাথায় কত? আরে -1। এতক্ষণ ধরে -1টা কোথায় ছিল? যত চার্জ তত অক্সিডেশন নাম্বার, যত চার্জ তত অক্সিডেশন নাম্বার, যত চার্জ তত অক্সিডেশন নাম্বার। আয়নের জন্য পয়েন্ট নাম্বার 2। কেউ পড়নি বাড়িতে। জেড অ্যাটমকে জেড উইদাউট চার্জ আছে সেটাকে 1 বলছো, জেড মাইনাসটাকে +1 বলছো। সিএল মাইনাস অক্সিডেশন বা +1। ই প্লাসের কত হবে? ই প্লাসের কত হবে? আর ই এর কত হবে? তাহলে এটা কমলো কি না, আর এটা বাড়লো কি না? ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ভুলে গেলে কি করে হবে? এদিকে অক্সিডেশন হয়, অ্যানোডে অক্সিডেশন আর ক্যাথোডে রিডাকশন। ছোটবেলায় তো পড়ে ফেলেছিলে, বুঝেছো তো কি? তার প্রমাণ হচ্ছে এই অক্সিডেশন নাম্বার মাইনাস, জেড মাইনাস। আর কিছু দিনই জেড মাইনাস। অক্সিডেশন নাম্বার বলতে পারছি না, সব বলে ফেললো। +1, 0। আরে অক্সিডেশন নাম্বার রেসিডুয়াল চার্জ, যত চার্জ আছে সেটাই অক্সিডেশন নাম্বার। এই রিঅ্যাকশনটা কখন হবে? যদি অ্যানোডটা ইনার্ট ইলেকট্রোড হয়। কিন্তু এই জিনিসটা যদি আমি এইভাবে করি, অ্যানোডটা অ্যাক্টিভ ইলেকট্রোড, ইন দ্যাট কেস সেক্ষেত্রে জেড মাইনাসটা গিয়ে ওখানে ফ্রি হতে পারবে না। ক্যাথোডে যা হচ্ছে, ক্যাথোডে যা হবে হবেই। ক্যাথোড অলওয়েজ ই প্লাসকে একটা ইলেকট্রন দিয়ে ই হিসেবে ডিপোজিট করাবে, আর ইটা এখানে গ্রো করবে। ইলেকট্রোপ্লেটিং এর সময় যেটা করা হয়, ইলেকট্রো রিফাইনিং এর সময় যেটা করা হয়। ক্যাথোড মোটা হচ্ছে, কিন্তু অ্যানোডে কি হবে? অ্যানোডে জেডটা গিয়ে জেড মাইনাসটা গিয়ে ইলেকট্রন ছাড়তে পারবে না, কারণ অ্যানোডে জেড মাইনাসটা খুবই স্টেবল। তাহলে এখানে যদি কোনো একটা মেটাল থাকে, এম থাকে, তাহলে সেই এমটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে বা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন হয়ে নিচে নেমে আসবে। তার ফলে কি হবে? ওটা এক সময় করোড করে যাবে, আর তলায় পাওয়া যাবে অ্যানোড মাড। পড়েছিলে, মনে আছে তো? সংশুভ্র, এইখানে জেড আর এম আর এম প্লাসের অক্সিডেশন নাম্বার বলো। এম এরটা -1, এম এর 1, -1টা কি করে 1 হয়ে 0 হয়? আর এম প্লাসেরটা রেসিডুয়াল চার্জ, রেসিডুয়াল চার্জ। এমটাও, এম প্লাসটা কত? -1 করছো কেন? রেসিডুয়াল চার্জ, আবার বলছি তো, রেসিডুয়াল চার্জ। সোডিয়াম যদি Na+ হতো, তাহলে সোডিয়ামের কখনো -1 তুমি বলতে পারতে?
সোডিয়ামে যদি না বলতে পারো তাহলে এম প্লাসে কি করে -1 বলো? এর থেকে লোপ্পা অক্সিডেশন নাম্বার কিছু দিতে পারে না। CO2 প্লাসে কত? +2। CO2 মাইনাসে কত? -2। O2 মাইনাসে কত? -2। O2 প্লাসে কত? +2। যখন বলেছিলাম কোথায় সাইনটা লাগাতে হয়, সামনে না পেছনে, তখন সেটাও ওখানে বলেছিলাম যে চার্জের ক্ষেত্রে সাইন পরে যাবে, নাম্বার আগে যাবে, অক্সিজেন নাম্বার ক্ষেত্রে সাইন আগে, নাম্বার পরে যাবে। পজিটিভ চার্জ কি করে মাইনাস বেরোবে? তাহলে এটা কি হচ্ছে? এম থেকে M+1, M0 থেকে +1, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? 0 থেকে +1 কি হচ্ছে? 0 অক্সিডেশন। তাহলে অ্যানোডে সবসময় অক্সিডেশন, আর ক্যাথোডের রিয়াকশনটা সেমই আছে, সুতরাং এটা সবসময় রিডাকশন। ক্যাথোড গ্রো করে, অ্যানোড করোড করে যায়। অ্যাক্টিভ ইলেকট্রন হলে এই হচ্ছে ব্যাপার। এটাই আমাদের ক্লাস 10-এ ছিল, ইলেকট্রোলাইসিস। ওকে, নাও লেট আস সি হোয়াট ইজ ব্যাটারি, হাউ ব্যাটারি ওয়ার্কস। ঠিক আছে, ব্যাটারি দু রকম হয়, একটা হচ্ছে ড্রাই সেল, একটা হচ্ছে ওয়েট সেল। আজকে আমাদের ড্রাই সেলের ইউজ প্রচণ্ড বেশি, ওয়েট সেলের ইউজ খুব একটা নেই, কিন্তু আমাদের শিখতে হবে ওয়েট সেল দিয়েই। ওয়েট সেল মানে হচ্ছে যেটা তুমি পকেটে নিয়ে ঘুরতে পারবে না। ওয়েট সেল থাকে গাড়িতে। ওয়েট সেল মানে ওর মধ্যে কোনো না কোনো লিকুইড কম্পোনেন্ট আছেই। কথাটা বোঝা গেল? পকেটে নিয়ে ঘুরলে লিকুইডটা উল্টে যাবে, তোমার পকেট ভিজে যাবে, তারপর সেটা তোমার প্যান্টের সঙ্গে, তোমার পায়ের সঙ্গে রিয়াক্ট করবে, তখন তুমি গেল, তোমার সব কিছু গেল। আর ড্রাই সেল হচ্ছে তুমি পকেটে নিয়ে ঘুরতে পারো, কখনো কখনো ফেটে যায়, সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ এমনিতে সেফ। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাটারি। তো আমাদের এখানে ড্রাই সেলের জায়গায় ওয়েট সেল নিয়ে কথা বলতে হবে। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। প্রথম জিনিস, প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে হ্যাঁ, SATP, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, 298 Kelvin or 25 degrees Celsius and 1 bar or 0.987 atmosphere। এই ভ্যালুটাকে SATP বলে। এটা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাভারেজ। আমরা যে এসটিপি করে এসেছি ছোটবেলা থেকে, ওটা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, বা পৃথিবীর এনভায়রনমেন্টের সঙ্গে ওটার কোনো রিলেশনশিপ নেই। এসটিপি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, যেখানে জল জমে বরফ হয় যে টেম্পারেচারে, আর 1 অ্যাটমসফিয়ার প্রেশার, সি লেভেলে অ্যাটমসফিয়ারের প্রেশার। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা লঙ্গিটিউড আর ল্যাটিটিউডকে যদি তুমি কানেক্ট করে করে ক্রসিং পয়েন্টগুলোর ভ্যালু বার করো, যে এখানে টেম্পারেচার কত, এখানে টেম্পারেচার কত, এখানে টেম্পারেচার কত, এখানে টেম্পারেচার কত, ধরুন এখানে 12খানা পয়েন্ট পেয়েছি। অভিরূপ দেখতে পাচ্ছ তো 12টা পয়েন্ট? তাই তুমি থ্রু আউট দ্য ইয়ার, ডে নাইট, ইভিনিং মর্নিং, যখন খুশি, এনি সিজনে, যখন খুশি, পৃথিবীর সমস্ত লঙ্গিটিউড ল্যাটিটিউডে কাটিং পয়েন্টের টেম্পারেচার অ্যাভারেজ করো, তুমি অলওয়েজ 25 ডিগ্রি সেলসিয়াস পাবে। ঠিক আছে, অলওয়েজ 25 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 1 বার প্রেশার, এটা পাবেই পাবে ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে অ্যাভারেজ করলে। বা তোমার এখানে কি নাম্বারগুলো সেম, বাট ওই জায়গাগুলো টেম্পারেচার নিয়ে মেজার করছো, মানে আমেরিকার টেম্পারেচার, ইন্ডিয়ার টেম্পারেচার, আলাস্কার টেম্পারেচার,
সাহারার টেম্পারেচার, সমস্ত টেম্পারেচার নিয়ে যদি তুমি এখন অ্যাভারেজ করো এই মোমেন্টে, ঠিক আছে, উইন্টারে অ্যাভারেজ করলে, সামারে অ্যাভারেজ করলে, যখন খুশি অ্যাভারেজ করো 25°C পাবে, অলওয়েজ পাবে। কি করে? ইজ ইট বিলিভেবল যে সিজন চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ, অথবা টেম্পারেচার সেম আছে? সোমশুপুর, এটা বিলিভেবল যে সব জায়গায় টেম্পারেচার সেম, মানে অ্যাভারেজ করলে সেম? কি করে হতে পারে বলো? এটা অলওয়েজ কনস্ট্যান্ট। তার কারণ হচ্ছে সামহোয়ার ইট ইজ ডে অ্যান্ড সামহোয়ার নাইট, somewhere it is summer and somewhere it is winter, so they are averaging out each other. বোঝা যাচ্ছে ব্যাপারটা? আজকে তুমি যদি নর্থ হেমিস্ফিয়ারে সামার দেখো, তাই তোমার সাউথ হেমিস্ফিয়ার তো তখন উইন্টার, তাহলে এখানকার টেম্পারেচার বেশি পাবে এখানকার লংগিটিউড ল্যাটিটিউডের ইন্টারসেকশনগুলোতে, কিন্তু সার্দার্ন হেমিস্ফিয়ার লংগিটিউড ল্যাটিটিউডে কম পাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার গ্লোবাল, কিসের? না, কিন্তু সেক্ষেত্রে আমার অ্যালবেডোটা কাজ করছে, লেংথ অফ ডেটা কাজ করছে, লেংথ অফ ডেটা কাজ করছে, সব কিছু ইকুয়ালাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং এর সময় যে টেম্পারেচার বাড়ার কথা বলা হয়, সেটা এই 25°C বলা হয়। ঠিক আছে, এই 25 বেড়ে যদি 28 হয়ে যায়, তাহলে তোমাদের বেলঘরিয়া জলের তলায় পার্মানেন্টলি ডুবে যাবে। তার কারণ হচ্ছে এই 25°C অ্যাভারেজ হওয়ার জন্য লোয়েস্ট টেম্পারেচার -78, ঠিক আছে, পার্মানেন্টলি ডুবে যাওয়ার এমনি ডুবে যাওয়ার মধ্যে তফাৎ আছে, -78 লোয়েস্ট, ঠিক আছে, টু হাইয়েস্ট টেম্পারেচার 58°C যাচ্ছে। কিন্তু যদি -28°C হয়ে যায়, তাহলে এই টেম্পারেচারটা কমে -98°C হয়ে যাবে, আর এই টেম্পারেচারটা বেড়ে +66°C হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ, বিকজ দে ওয়ান্ট টু ব্যালেন্স ইচ আদার, লঙ্গার সামার, ঠিক আছে, শর্টার অ্যান্ড হার্শার উইন্টার। ঠিক আছে, তো সামারে যদি কোনো একটা আইস পিক 25°, এখানে এই পর্যন্ত ফ্রিজ করে, এটা সামার লেভেল, এটা উইন্টার লেভেল, ঠিক আছে, এটা উইন্টার লেভেল, ঠিক আছে, এই দুটো কোনটাতে? 25°C। যদি 28-এ অ্যাভারেজ টেম্পারেচার উঠে যায়, সামারের টেম্পারেচারটা কিন্তু আর এখানে থাকবে না, বা সামারের পিকটা কিন্তু এখানে থাকবে না, সামারের পিকটা হয়ে যাবে এইখানে, আর উইন্টারের পিকটাও কিন্তু এখানে থাকবে না, উইন্টারের পিকটা হয়ে যাবে এইখানে। তো এক্সট্রা ভলিউম, কথা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে 28°C। তাহলে যে এক্সট্রা ভলিউম, যে লিকুইডটা ডিজলভ হবে, সেই এক্সট্রা ভলিউমটা কি করবে? এক্সট্রা ভলিউম আইসটা তো ডিজলভ হয়ে, মানে লিকুইড হয়ে গেছে, এই এক্সট্রা ভলিউমটা আমাদের সি লেভেলকে, ওয়াটার রিভারের লেভেলকে ইনক্রিজ করে দেবে, তখনই হবে আমাদের পার্মানেন্ট ফ্লাড। তুমি ভাবো সবসময় তোমার পায়ের পাতা ভিজে আছে, কোনো নালিতে কিছু পড়ে নেই, সব নালির জিনিসপত্র ঘুরে বেড়াচ্ছে সবসময় স্ট্রিটের ওপর। হ্যাঁ, ভেনিসে হয়ে যাবে গন্ডোলা। হ্যাঁ, ঠিক আছে, দিস ইজ দ্য কেস। এসএটিপির মানে হচ্ছে এইটা, এসএটিপি মানে হচ্ছে এই ওয়ার্ল্ডের অ্যাভারেজটা। আর 1 বার কেন 1.01 অ্যাটমসফিয়ার নয় কেন? 1 ATM মানে হচ্ছে 1.013 বার,
ঠিক আছে, বাট এটা হচ্ছে অ্যাট সি লেভেল। এবার আমি মানতে পারি যে ওয়ার্ল্ডের 71% সি লেভেলে আছে, কিন্তু 29% তো ল্যান্ড আছে নাকি? হ্যালো, কেউ কিছু বললো? স্যার বলে ডাকলো কেউ? অন্বেষা কিছু বলছিল? এনিওয়ে, ঠিক আছে, তো ল্যান্ড লেভেল, ঠিক আছে, এইটা একটু হাই, তার জন্য প্রেশারটা কি হয়, লোয়ার হয়ে যায়, বোঝা গেছে? তো এইখানে 1.013 থাকে, এইখানে 1.013 থাকে, কিন্তু এইখানে ওটা কমে গিয়ে 0.981 মতো হয়ে যায়। তো এই দুটোকে যদি অ্যাভারেজ করো তাহলে তুমি কত পাবে? 1 বার। বোঝা গেছে ব্যাপারটা? আর্থে তো হিমালয়ও আছে, আর্থে তো রকিও আছে, আলপসও আছে, আন্দিজও আছে, তো সেসব জায়গায় প্রেশার কম। ঠিক আছে, এই দুটোকে ডাইরেক্ট যোগ করে অ্যাভারেজ করে দিও না, এটা ক্লোরিন 35 আর ক্লোরিন 37-এর মতো ওয়েটেড অ্যাভারেজ করতে হবে, যে 71% 1.013 করে আছে, 29% 0.981 করে আছে। কথা বোঝা গেছে? ওই যে অ্যাটমিক মাসে দেখেছিলাম না, শমশুর মনে আছে তো, সে ক্লোরিনের করে দেখিয়েছিলাম যে ওয়েটেজ করে, এখানেও সে ওয়েটেজ করেই করতে হবে। তাহলে এই এসএটিপি ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে, নাম্বার 2, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, হাইড্রোজেন আবার ইলেকট্রোড, অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোড, ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোড, ইলেকট্রোলাইসিসে, ইলেকট্রোকেমিস্ট্রিতে, মানে যেখানে আমি কারেন্ট থেকে ব্যাটারিতে কি করা হয়, এরকম কতগুলো ইলেকট্রোড নেওয়া হয়। যে মেটালটা দিয়ে আমি ইলেকট্রোডটা তৈরি করছি, এখানে যে ইলেকট্রোলাইটটা রাখা হয়, সেই ইলেকট্রোলাইটের যে মেটেরিয়ালটা, সেটাও ওই মেটালেরই সল্ট হিসেবে রাখা হয়। কথা বলে গেল? এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোড। ইলেকট্রো কেমিক্যাল ইলেকট্রোড, মানে এটা যদি কপার হয় তাহলে এটাকেও কিন্তু কপার সালফেটই হতে হবে, বোঝা গেছে? বা কপার নাইট্রেট, কপার ক্লোরাইড, যা খুশি। কিন্তু সোজা কথা হচ্ছে, এর কাছেও যা মেটাল থাকবে এখানেও যেন সেম মেটালেরই আয়ন থাকে, এই পেয়ারিংটা আমার প্রয়োজন। এবার এইটাই যদি আমি হাইড্রোজেন দিয়ে করি তখনই সেটা হয়ে যায় হাইড্রোজেন ইলেকট্রোড। কিন্তু কথা হচ্ছে, হাইড্রোজেনের না হয় আমি এই তলার সলিউশনটা বানিয়ে নিলাম, হাইড্রোজেনের এরকম সলিউশনের নাম হচ্ছে অ্যাসিড। হাইড্রোজেন যদি এরকম কম্বিনেশন করতে হয় তাহলে এখানে কি নেবে? কপার, যেমন কপার সালফেট ইউজ করেছে এখানে, তাহলে হাইড্রোজেন তাহলে H2SO4 ইউজ করবে। কথা বলে গেছে? হ্যালো, কিন্তু মুশকিল হচ্ছে এখানে আমি হাইড্রোজেন রড ঢোকাবো কি? হাইড্রোজেন তো গ্যাস, হাইড্রোজেন রড ঢোকাবো কি করে? হাইড্রোজেন রড তো এখানে ঢোকাতে পারবো না। তাহলে উপায় হচ্ছে প্ল্যাটিনাম ঢুকিয়ে দাও, প্ল্যাটিনাম ওয়্যারের আন্ডারে প্ল্যাটিনাম একটা প্লেট লাগিয়ে দাও। কি লাগাচ্ছ এটা? প্ল্যাটিনাম প্লেট। তাতে লাভ না, প্ল্যাটিনাম হাইড্রোজেনকে অ্যাডজর্ব করতে পারে।
এখানে এরকম একটা কন্টেনার দিয়ে দাও, এখান দিয়ে হাইড্রোজেন গ্যাস ঢোকাও। কি ঢুকছে এখান থেকে? হাইড্রোজেন গ্যাস। তা সেই হাইড্রোজেনগুলো কি হবে? এখানে প্ল্যাটিনামের গায়ে এরকম লেগে থাকবে। তা প্ল্যাটিনামটা পুরো হাইড্রোজেন দিয়ে কভার হয়ে যাবে। বোঝা গেল এটা কিভাবে আমি হাইড্রোজেন ইলেকট্রন বানাচ্ছি? এটার নাম হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোড। এবার এখানে যদি হাইড্রোজেনের প্রেশারটাকে 1 বার রাখো, ঠিক আছে, আর এই H প্লাসের কনসেন্ট্রেশনটাকে 1 মোল পার লিটার রাখো, আর টেম্পারেচার যদি 298 কেলভিন রাখো, তাহলে এইটাই হয়ে যায় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা SHE। বোঝা গেল ব্যাপারটা? আর থার্ড কনসেপ্ট হচ্ছে ইএমএফ। ইএমএফ এর ফুল ফর্ম জানা আছে? এনিওয়ান? ইএমএফ এর ফুল ফর্ম? ইএমএফ কথাটা কোনদিন শুনেছো? বলো, ফুল ফর্ম বলো। ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, মোটিভ মানে কি? মোটিভ মানে হচ্ছে রিজন ফর মোশন। ঠিক আছে, a force which causes motion of electron। এই কথা থেকেই ফোর্স, মোশন আর ইলেকট্রন, এই কথা থেকে ইলেকট্রোমোটিভ ফোর্স কথাটা এসছে। ঠিক আছে, তো ব্যাটারির একটা ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে, আর এই ওপরে যে ইলেকট্রোডগুলো আছে, ইলেকট্রোডগুলোর একটা করে ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে। তাহলে ইএমএফ অফ সেল, ইএমএফ অফ ব্যাটারি, ব্যাটারির আরেক নাম হচ্ছে সেল। সে ই সেল বলে লেখা হয়। আর অ্যাট SATPতে এটাই লেখা হয় E0 সেল। ওকে, 0 স্ট্যান্ডস ফর স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে অ্যাট এনি টেম্পারেচার অ্যান্ড প্রেশার। বুঝে গেছে? এবার ই সেলের যে ফর্মুলা, সেটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ই ক্যাথোড ই ক্যানোড কোথা থেকে আসছে সেটা পরে বলবো, আমি জাস্ট ফর্মুলাটা এখানে দাঁড় করে যাচ্ছি। ঠিক আছে, তো অবভিয়াসলি বুঝতে পারছো এখানে যদি আমি ই সেল না লিখে E0 সেল লিখি, তাহলে সেটাই হয়ে যাবে E0 ক্যাথোড আর E0 অ্যানোড। ওকে, এই জিনিসটা আমরা কোথা থেকে পাই? এই জিনিসটা আমরা পাই ভোল্ট মিটার রিডিং থেকে। ভোল্ট মিটারে যত দেখাবে, ভোল্ট মিটার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মাপে। ঠিক আছে, তো ভোল্ট মিটারে যত আমার ভ্যালু দেখাবে, ততই আমার ই সেল বা E0 সেল আছে বলে আমরা বুঝে যাব। E0 সেল কখন হয়? SATP। আর ই সেল কখন হয়? অ্যাট এনি টিপি। এই পোর্শনটা বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার তো? এই তিনটে টপিক, SATP, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আর ইএমএফ,
এবার দেখা যাক এইগুলো ইউজ করে আমরা কিভাবে ব্যাটারি তৈরি করি। আগে ব্যাটারির ওয়ার্কিং প্রিন্সিপালটা বলে নিই। লেটস অ্যাজিউম হিয়ার ইজ অ্যান মেটাল সুইমিং অ্যাজ অ্যান আয়ন ইন আ soup of salt. এর মধ্যে একটা ইলেকট্রোড আছে, ধরো এই ইলেকট্রোডটার নাম হচ্ছে এম। ঠিক আছে, এই ইলেকট্রোড নাম হচ্ছে এম। আর এইখানে যে আয়নটা আছে সেই আয়নটা হচ্ছে এম প্লাস এ মাইনাস, এম প্লাস এ মাইনাস, এম প্লাস এ মাইনাস। ঠিক আছে, এটা একটা ইলেকট্রোড। কি ইলেকট্রোড? ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোড। সিমিলারলি আমি এইদিকে আরেকটা চেম্বার এরকম নিয়ে নিয়েছি, এখানে আমি উল্টো কাজ করেছি। উল্টো কাজ না, একই কাজ করেছি, বাট অন্য একটা মেটাল নিয়েছি আর কি। ধরো এখানেও একটা এরকম স্যুপ সল্টের, এখানে যে ইলেকট্রোডটা আছে সেই ইলেকট্রোডটার নাম হচ্ছে সাপোজ ই ইলেকট্রোড, আর এইখানে এরই আয়নগুলো ই প্লাস এ মাইনাস, ই প্লাস এ মাইনাস এভাবে ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেছে হচ্ছেটা কি? এরকম লিখে লাভ কি? শুধু লিখলে তো হবে না, কিছু একটা কাজ তো করতে হবে। কাজ হচ্ছে যে এদের মধ্যে একজন না একটু বেশি অ্যাক্টিভ, মানে সে কি করে, সে মেটাল হিসেবে থাকতে চায় না। ধরো এমটা, এমটা কি করে, এমটা এম প্লাস হয়ে নিচে নামার চেষ্টা করে, আর ই প্লাসগুলো একটু কুঁড়ে ওরা কি করে, ওরা একটা ইলেকট্রন নিয়ে ই হয়ে ওপরে ওঠার চেষ্টা করে, করে এখানে জমার চেষ্টা করে। কথা বলে গেছে? তো এম এর টেন্ডেন্সি কি? এম এর টেন্ডেন্সি হচ্ছে এম প্লাস আর ই মাইনাস করে ভেঙে যাওয়া, আর ই প্লাসের টেন্ডেন্সি কি? ই প্লাসের টেন্ডেন্সি হচ্ছে একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ই হয়ে জমে পড়া। কিন্তু এটা হতে পারে না। কেন হতে পারে না? তার জন্য আগের দিনের ক্লাসের সেই ডায়ালগটা দায়ী। আমরা এখন আয়ন ইলেকট্রন মেথড করছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম যে চার্জ ব্যালেন্স হওয়া খুব ইম্পর্টেন্ট। তাহলে যেটা প্রবলেম সেটা হয় কি, এখানে তো এক্সিস্টিং কিছু এম প্লাস ছিল, এই এম প্লাসটা এ মাইনাসের সঙ্গে ইকুয়াল ছিল, কিন্তু যখন এই এম প্লাসের সঙ্গে নতুন এম প্লাসগুলো চলে এলো, তখন এই নাম্বারটা এ মাইনাসের থেকে কি হয়ে গেল, বড় হয়ে গেল। এ সেটাকে অ্যালাউ করবে না, এ মাইনাস ওয়ন্ট অ্যালাউ। তো এইটাকেও সরাসরি নট পসিবল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কথা বোঝা যাচ্ছে? আর এদিকেও ই প্লাস আর এ মাইনাসগুলো ইকুয়াল নাম্বারে ছিল, কিন্তু যত ই প্লাস ওপর দিকে উঠছে তত কি হয়ে যাচ্ছে, ই প্লাসের নাম্বারটা এ মাইনাসের নাম্বার থেকে কমে যাচ্ছে। এখানে হচ্ছে এ আবার সেটাকে উঠতে দেবে না। কেন উঠতে দেবে না? প্লিজ 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 ভাই, প্লিজ ভাই তুই যাস না, প্লিজ যাস না, প্লিজ যাস না, চার্জ ব্যালেন্স নষ্ট। এ মাইনাস ওন্ট
লেট গো। তাহলে এদিকে এম প্লাসকে চোখ রাখাচ্ছে, এ বেটা তুই নামবি না। ওদিকে ই প্লাসকে ও বেক করছে, প্লিজ 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 তুই যাস না, প্লিজ তুই যাস না। ওকে, কোথায় এসে আটকাছে বোঝা গেছে তো। নাও দেয়ার মাস্ট বি সাম ওয়ে আউট, আদারওয়াইজ এটা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। আমি এখানে একটা ইলেকট্রোলাইট চোবানো একখানা কাপড় বা কাগজ বা থার্মোকল কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটার নাম হলো সল্ট ব্রিজ। এর মধ্যে কি আছে, এর মধ্যে এক্স প্লাস আর ওয়াই মাইনাস আছে। এক্স ওয়াই হচ্ছে একটা গুড সল্ট, গুড আয়নিক সল্ট, মানে NaCl KCl এরকম টাইপের, ঠিক আছে, বা স্ট্রং সল্ট। স্ট্রং সল্ট মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট। তো ওরা এখানে হেল্প করতে কাজে আসছে। কি হেল্প করছে না, ওয়াই মাইনাসগুলো এদিকে নেমে আসছে যাতে এ মাইনাসটাকেও হেল্প করতে পারে। কেসটা বোঝা গেল? মানে এখানে এম প্লাস আর এম প্লাস এই দুটো নাম্বারটা তো ওটার থেকে বড় হয়ে যাচ্ছিল এ মাইনাসের থেকে। এবার কি হয়ে গেল, ঘটনাটা বোঝা গেছে? ওয়াই মাইনাস চলে এসছে এ মাইনাসকে হেল্প করতে। ঘটনাটা বোঝা গেছে কি? হ্যালো? আর এদিকে কি হচ্ছে, এদিকে এক্স প্লাস চলে গেছে। এক্স প্লাস কিন্তু খুব ভালো ক্যাটায়ন, ঠিক আছে। ও এবার গিয়ে বলছে এই এবার তুই যা, আমি এখানে আছি, আমি সামলে নেব। তাহলে এক্স প্লাস এসে ই প্লাসের জায়গায়, ই প্লাসের জায়গা অকুপাই করছে। তাতে কি হচ্ছে, তাতে চার্জ ব্যালেন্স মেনটেন হচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল, এটাও অ্যালাউড হয়ে গেল। তো আস্তে আস্তে কি হবে, এখানকার এমগুলো এম প্লাস হয়ে নামতে শুরু করবে, আর এই ইলেকট্রোডটা কি হবে, করট করে যাবে। আর এখানে কি হবে, এখানে আস্তে আস্তে ই প্লাসগুলো উঠতে শুরু করবে, তাই ইলেকট্রোডটা কি হবে, গ্রো করতে আরম্ভ করবে। ঠিক আছে, শুধু তাই না, এইখানে আরো তৈরি হবে কি, একটা প্লাস একটা মাইনাস চার্জ। কেন না, ওই যে মেটালটা এম প্লাস করে নিচে নেমে গেছে, তো এই ইলেকট্রনগুলো তো ছেড়ে গেছে। স্টিল অন দ্য ইলেকট্রোড। বোঝা গেছে ব্যাপারটা কি হচ্ছে এই কেসে, এই সাইডটায়। অঙ্কিত, এই সাইডটা বোঝা গেল কি হচ্ছে? কাগজ কাপড় যে কোনো জিনিস যার মধ্যে দিয়ে যেটা মানে যেটাকে সোক করানো যাবে, ঠিক আছে। কি করা হয়েছে, এক্স আর ওয়াই এর একটা সলিউশন বানানো হয়েছে। সলিউশনের মধ্যে কাপড়টাকে চুবিয়ে ওর ওপর যেমনভাবে আমরা দড়িতে গামছা মেলি সেরকমভাবে মেলে দেওয়া হয়েছে। ওটা এইদিকে লিকুইড আর ওদিকে লিকুইডকে টাচ করে আছে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, লিকুইডটা ওখানে রয়েছে পুরোটা সোক করা, তো আয়নগুলো ওর মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করছে, ডাদিক বাদিক বাদিক ডান্দিক ঘুরছে।
ওকে, আর এখানে কি হবে, ইটা তো ই প্লাস হয়ে উপরে উঠছে, তো এখানে তৈরি হয়ে যাচ্ছে আমার একটা প্লাস চার্জের বান্ডিল। বোঝা যাচ্ছে, এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ। এই দিকটাকে বলা হয় লো পোটেনশিয়াল, আর এই দিকটাকে বলা হয় হাই পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল মানে কি, তোমরা ফিজিক্স যেটা পড়েছো সেটা কিন্তু ওয়ার্ক ডান, সেটা পোটেনশিয়ালের এক্স্যাক্ট মানেটাকে ব্রিফ করে না। এর মানেটা হচ্ছে টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, আর এর মানেটা হচ্ছে টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। বোঝা গেল ব্যাপারটা অভিরূপ? হাই পোটেনশিয়াল মানে কি, ওখানে তুমি আরো ইলেকট্রন রাখতে পারবে। আর লো পোটেনশিয়াল মানে ওর মধ্যে অনেক ইলেকট্রন অলরেডি আছে। এক্স্যাক্টলি, জল যখন ফ্লো করে, জল কেন ফ্লো করে, দুটো কন্টেনার থেকে, ধরো এই কন্টেনারের পাশে এই কন্টেনার আমি রেখে দিয়েছি, ঠিক আছে, এটা এতখানি জল রেখেছি আর এটায় কম জল রেখেছি, দুটোর হয়তো ভলিউম দেখলে হয়তো দেখবে এর ভলিউমটা বেশি, এর ভলিউমটা কম, ঠিক আছে, কিন্তু যদি তুমি এই দুটোকে এটা পাইপ দিয়ে তলা দিয়ে কানেক্ট করে দাও, তা তুমি কি দেখতে পাবে, জল এদিক থেকে চলে যাবে, ঠিক আছে। এটা এখানে হাইট বেশি, এটাকে H1 ধরো, তাহলে এটা হচ্ছে mgH1 হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি। আর এখানে কি হয়, হাইট কম, তাহলে mgH2 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে P1 ইজ গ্রেটার দেন P2, তাহলে এদিক থেকে 1 to 2 ফ্লো হচ্ছে। তো হাই পোটেনশিয়াল এনার্জি থেকে লো পোটেনশিয়াল এনার্জিতে ফ্লো হচ্ছে। তো এখানেও ঠিক সেম, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে সেম হচ্ছে। পোটেনশিয়াল মানে এখানে হচ্ছে ইলেকট্রনের ক্যাপাসিটি বা ইলেকট্রন ধরার জায়গা, ঠিক আছে। এই সাইডটায় প্রচুর ইলেকট্রন আছে, আর যেখানে ইলেকট্রন নেই সেটাকে কি ধরা হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ, মানে সেটাই হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। যখন পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল এই কথাগুলো ডিসকভার হচ্ছে, তখন তো ইলেকট্রনের ডিসকভারি হয়নি। কারেন্ট যখন ডিসকভার হচ্ছে তখন তো ইলেকট্রনের ডিসকভারি হয়নি। ওরা জানতো না যে নেগেটিভ আয়ন মানে নেগেটিভ থিং ফ্লো করে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ওরা জানতো কোনো একটা পজিটিভ থিংই ফ্লো করে, নেগেটিভ কেন ফ্লো করতে যাবে, ওরা সে ব্যাপারে ওদের কোনো আন্দাজ ছিল না। গেটিং দ্য আইডিয়া? তাহলে এটা হচ্ছে লো পোটেনশিয়াল। আর যদি তুমি উল্টো দিকটা দেখো, তাহলে তুমি কি দেখবে, কতটা চার্জ আছে সেটা কিন্তু কোনোদিন ম্যাটার করবে না, কতটা চার্জ আছে সেটা কোনোদিন ম্যাটার করবে না, কতটা জায়গা বাকি আছে সেটা ম্যাটার করবে। তো ল্যাক অফ ইলেকট্রন ইজ দ্য পোটেনশিয়াল। কথা বলে গেল, এটা হচ্ছে হাই পোটেনশিয়াল। তাই তুমি যদি এই দুটোকে কানেক্ট করো তাহলে তুমি কি পাও, পজিটিভ চার্জের ফ্লো পাও। এই দুটো যদি কানেক্ট করো তাহলে তুমি কি পাও, পজিটিভ চার্জের ফ্লো পাও কি না, পজিটিভ চার্জ কোনদিন ফ্লো করতে পারবে না, কারণ পজিটিভ চার্জ আছে নিউক্লিয়াসে, ইলেকট্রনগুলো ফ্লো করে, করতে করতে কি হয়, এক সময় দুটোর পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যায়, দুজনের লেভেল ইকুয়াল হয়ে যায়, ঠিক যেমন জলের দুজনের লেভেল ইকুয়াল হয়ে গেলে জলের ফ্লো বন্ধ হয়ে যায়, এখানেও তাই হয়। করতে করতে এক সময় তুমি দেখো যে এই লাইনটা
এই লাইনটা নিচে নেমে এসছে। তাই না? এরকমই হয় তো। তাহলে এখানে কি হয়েছে, পোটেনশিয়াল ইনক্রিজ করে গেছে, লোটা আর নেই, ইনক্রিজ করে গেছে। আর এখানে কি হয়েছে, এই লেভেলটা ওপরে উঠে গেছে। দুজনের লেভেল কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখানে আবার হাই পোটেনশিয়াল ব্যাপারটা নেই, পোটেনশিয়াল কি হয়ে গেছে, ডিক্রিজ করে গেছে। ইফ পোটেনশিয়াল ইকুয়াল, ইফ পোটেনশিয়াল ইকুয়াল অর পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, দুটো জিনিস ইকুয়াল হলে তার ডিফারেন্স কত হয়, জিরো হয়। ফ্লো স্টপস। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এবার এই জিনিসটা এখানে হচ্ছে, যেহেতু এখানে প্রচুর মাইনাস হয়ে গেছে, প্রচুর প্লাস হয়ে গেছে, তাহলে এই দুটোকে যদি তুমি একটা তার দিয়ে জুড়ে দাও, ইফ ইউ কানেক্টেড বাই কানেক্টিভ ভায়া অ্যান্ড ওয়্যার, আর এখানে একটা রেজিস্ট্যান্স রেখে দাও টু গেট আউটপুট, আর এখানে একটা ভোল্ট মিটার রেখে দাও টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। তাই তুমি কি পাবে না, তুমি দেখবে এখানকার যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো সব এদিক থেকে দৌড় মেরেছে, এখানে তোমাকে একটা আউটপুট দিয়েছে, দিয়ে এদিকে ঢুকে গেছে, আর এই কাঁটাটা উল্টো দিকে হয়ে গেছে, এদিকে হয়ে গেছে কারেন্ট, কারণ ইলেকট্রনের উল্টো দিকে হচ্ছে কারেন্ট ফ্লো হয়। আই মানে হচ্ছে ইন্টেন্সিটি অফ কারেন্ট অফ চার্জ, ইন্টেন্সিটি অফ কারেন্ট অফ চার্জ। বুঝতে পারছো তো ব্যাটারি কিভাবে কারেন্ট প্রডিউস করে? দিস ইজ হাউ ব্যাটারি প্রডিউসেস কারেন্ট। তাহলে এই জিনিসটার এই সাইডের রিয়াকশনটা কি হয়েছে, এখানে এমটা এম প্লাস প্লাস ই মাইনাস হয়েছে, তাহলে এটা কি হবে, এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। এম এর কত, এম প্লাসের +1, তাহলে এটা কি হলো, অক্স। ঠিক আছে, এই সাইডটা হচ্ছে অ্যানোড, কারণ অক্সিডেশন অ্যানোডে হয়। প্লাস এখানে অ্যাক্টিভ ইলেকট্রোডের মতো, অ্যাক্টিভ ইলেকট্রোডে কি হচ্ছিল, ওই যে করট করে করে নেমে আসছিল, এমগুলো এম প্লাস হয়ে নেমে আসছিল না, এখানে ওই জেডগুলো রিলিজ হতে পারছিল না, এখানে লিখলাম না, এখানেও ঠিক সেম কাজটাই হচ্ছে, তাই জন্য ওটা অ্যানোড। আর উল্টো দিকে কি হবে, উল্টো দিকে ই প্লাসটা একটা করে ইলেকট্রন নিয়ে ই হয়েছে, তাহলে এখানে অক্সিজেন নাম্বার ক্যালকুলেট করো, +1 0, তাহলে এটা রেড, তাহলে এটা হচ্ছে ক্যাথোড। দিকে রিডাকশন হচ্ছে। তাহলে এবার এদের ইএমএফ কি হবে, এর ইএমএফ হয়ে যাবে
অ্যানোডের ইএমএফ হয়ে যাবে, তাহলে ই অফ অ্যানোড কত হবে? ই অফ অ্যানোড হবে ই অফ এম প্লাস স্ল্যাশ এম, এভাবে লেখা হয়। আর ই অফ ক্যাথোড কত হয়ে যাবে? ই অফ ক্যাথোড হয়ে যাবে ই অফ ই প্লাস স্ল্যাশ ই। এখানে কিন্তু তলার ই মানে এলিমেন্ট, ওপর ই মানে ইএমএফ। তাহলে ই অফ সেল কত হবে? তাই ভোল্ট মিটারের রিডিং কত দেবে? ভোল্ট মিটার রিডিং হবে ই সেল, দ্যাট উইল বি ইকুয়ালস টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। আগেই ফর্মুলাটা লিখেছিলাম, তাই জাস্ট এই ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। ই প্লাস স্ল্যাশ ই মাইনাস ই এম প্লাস স্ল্যাশ এম, এটাকে সবসময় এভাবেই লেখা হয়, ঠিক আছে? ইএমএফ is also called standard reduction potential, ঠিক আছে? যেহেতু ক্যাথোডে সবসময় রিডিউস হচ্ছে, আর ক্যাথোডে এম প্লাসটা এম হচ্ছে, মানে ই প্লাসটা ই হচ্ছে, তাই জন্য এটাকে এইভাবেই লেখা হয়, ঠিক আছে? আয়ন স্ল্যাশ মেটাল ফরম্যাট, এই ফরম্যাটে সবসময় লেখা হয়, ঠিক আছে? ইট ইজ আ রিডাকশন ফরম্যাট। বোঝা গেল কি গেল না? হাউ টু রিপ্রেজেন্ট দিস। আর ব্যাটারিটাকে কিভাবে দেখানো হয়? ম্যাথামেটিক্যালি ব্যাটারিটাকে রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বলটা দিয়ে। এম দাগ এম প্লাস, ডবল দাগ ই প্লাস, দাগ ই, উপরে লেখা হয় কি? এক্স ওয়াই। দিস ইজ আর ব্যাটারি। তোমাকে যদি এরকম কেউ বলে তাহলে তুমি বুঝবে, আচ্ছা এমটা তাহলে এম প্লাস হয়েছে, এদিকটা তাহলে অ্যানোড আছে, ই প্লাসটা ই হয়েছে, এদিকটা তাহলে ক্যাথোড আছে, আর এক্স ওয়াইটা হচ্ছে সল্ট ব্রিজ। ওকে, সো দিস ইজ হাউ ব্যাটারি রিপ্রেজেন্টেড ম্যাথামেটিক্যালি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এ ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার না? অলওয়েজ হচ্ছে ওয়াজ স্ল্যাশ ইজ ফরম্যাট, ওয়াজ স্ল্যাশ ইজ ফরম্যাট, ঠিক আছে? এখানে দেখো এম ছিল, এম প্লাস হলো, আর ই প্লাস ছিল, ই হলো। ওয়াজ স্ল্যাশ ইজ, বোথ সাইডে। এটা ওয়াজ, এটা ইজ, এটা ওয়াজ, এটা ইজ। এবার কথা হচ্ছে, তুমি একটা ব্যাটারিকে দেখে বুঝবে কি ওর মধ্যে কত আছে কত নেই? এই তার জন্য হচ্ছে সি, এই তার জন্য হচ্ছে এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা। এই প্ল্যাটিনাম ওয়্যার টয়ার দিয়ে যে এখানে যে জিনিসটা বানিয়ে রেখেছি, এটার পারপাসটা হচ্ছে ওই জিনিসটা। ঠিক আছে, ধরা যাক আমি জিঙ্ক নিয়েছি। কি নিয়েছি? জিঙ্ক। তার মানে এখানে আমি জিঙ্ক ZnCl2 ধরো সলিউশন দিয়েছি, এর মধ্যে Zn2 প্লাস আছে আর Cl মাইনাস আছে।
এবার এদের মধ্যে হাইড্রোজেনটা বেশি কুঁড়ে আর জিঙ্কটা কন্টিনিউয়াসলি তলায় নামতে চেষ্টা করে। আর হাইড্রোজেনগুলো কি হয়, হাইড্রোজেনগুলো এখানে ওঠার চেষ্টা করে। তাহলে এখানে হাইড্রোজেনগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন অ্যাটমে কনভার্ট হবে। তা দুখানা হাইড্রোজেন প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দুটো হাইড্রোজেন কনভার্ট হবে। এই হাইড্রোজেনগুলো প্ল্যাটিনামের সঙ্গে লেগে থাকবে, এটা পালিয়ে যাবে না কিন্তু, এগুলো প্ল্যাটিনামে লেগে আছে। আর এদিকে কি হবে, এদিকে জিঙ্কগুলো Zn2+ আর দুটো ইলেকট্রন করে ছেড়ে দেবে। তাহলে এটা অ্যানোড, এটা ক্যাথোড। এবার যদি তুমি এই দুটোকে তার দিয়ে জোড়ো, তাহলে এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাও, আর কোনো রেজিস্ট্যান্স দিতে হবে না, জাস্ট ভোল্ট মিটার লাগাও, লাগিয়ে এখানে দেখো, তাহলে এটা হচ্ছে ই সেল দেবে তোমাকে। তাহলে আর যদি তুমি এসএটিপিতে নাও তাহলে এটাই তোমাকে E0 সেল দেবে। ব্যাপারটা বোঝা গেল তো অ্যারেঞ্জমেন্টটা? অফকোর্স তোমাকে এখানে একটা সল্ট ব্রিজ অবশ্যই দিতে হবে। আমি সল্ট ব্রিজটা এখানে আঁকিনি, বাট ইউ নিড টু পুট দ্য সল্ট ব্রিজ। ওকে, ধরো এখানে KCl দিয়েছো, তাহলে Cl মাইনাসগুলো এদিকে যাবে আর K প্লাসগুলো এদিকে আসবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি E0 সেল কি পাবো? E0 সেল পাবো হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড equals to E0 of H plus slash H minus E0 of Zn2+ slash Zn। অবশ্যই এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ দুখানা H ইউজ করা হয়েছে। তো এইটা হয়ে যাচ্ছে 0। কেন 0? না, এই ইলেকট্রোডটার এই কন্ডিশনে ইএমএফ কে 0 ধরা হয়েছে। ইএমএফ of SHE equals to 0 at SATP। এটা কিন্তু রিয়েল ভ্যালু নয়, এটা আমরা অ্যাসাইন করেছি। যেমন আমরা জলের বয়লিং পয়েন্টকে 0 ডিগ্রি সেলসিয়াস বলেছি, এটা আমরা অ্যাসাইন করেছি। আমরা যে কোনো মেটালের সঙ্গে, যে কোনো মেটাল সল্টের এই E0 ভ্যালুকে আমরা 0 বলতেই পারতাম। হাইড্রোজেনটাকে 0 বলেছি। কথাটা বোঝা গেল? তাহলে এই গোটাটা 0 হয়ে যাচ্ছে, আর মাইনাস পড়ে থাকছে হচ্ছে এইটা। তাহলে এটা আমার E0 সেলের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে E0 Zn2+ slash Zn কি হয়ে যাবে? মাইনাস E0 সেল, দ্যাট উইল বি লেস দ্যান 0। তার মানে Zn এর রিডাকশন পোটেনশিয়াল লেস দ্যান 0। Zn2+ has negative reduction potential. What does it mean? Means Zn2+ do not wish to get reduced compared to hydrogen, compared to H+।
ঘটনাটা ক্লিয়ার হলো? এই জায়গাটা কিন্তু বোঝো, কিন্তু কারণ ক্লাস 12 এই জিনিসটা লাগবে আবার, তখন কিন্তু আমি ইলেকট্রোলাইসিসের জন্য টাইম ওয়েস্ট করতে যাব না। ঘটনাটা বোঝা গেছে কি যায়নি? না বুঝে হ্যাঁ বলো না, আমি বলছি না তুমি বোঝোনি, আমি জাস্ট বলছি। আর যদি এই জিনিসটাকেই এরকম করা হতো, জিঙ্কের জায়গায় যদি কপার নিয়ে করা হতো, ইনস্টেড অফ জিঙ্ক আমরা কপার নিয়ে করলাম, একটা চেম্বার করেছি, এটা কপারের চেম্বার, তো এর মধ্যে একটা সলিউশন থাকবে। সলিউশনটা হবে, ধরো কপার সালফেট, কপারে তো খুব বেশি জিনিস সলিউবল নয়, আর এখানে একটা ইলেকট্রোড দিয়ে দাও, ধরো কপার ইলেকট্রোড, এখানে Cu2+ আর SO4 2-, তাহলে এখানে উল্টো কেস, এখানে কপার চাইছে উঠে যেতে, করে গ্রো করার চেষ্টা করছে, আর হাইড্রোজেন চাইছে, এখান থেকে হাইড্রোজেন গুলো চাইছে নেমে আসতে। অ্যাটলিস্ট কপারের কম্পারিজনে কথা বলে গেল। তাহলে এইটা হয়ে গেল আমার অ্যানোড, আর এইটা হয়ে গেল আমার ক্যাথোড। কথাটা ক্লিয়ার তো? ওকে, তাহলে না না, আমি কপারটাকে অ্যাজ এন এক্সাম্পল ইউজ করছি, কি কি হয় তোমরা জানো, বাট তোমরা রিলেট করতে পারছো না এখনো, আমি দেখাবো। এখানে একটা ভোল্ট মিটার ইউজ করা হয়েছে, এর কানেকশন করে দিয়েছো, যেই তুমি কানেকশন দিয়েছো অমনি কি হচ্ছে, অ্যানোড থেকে ইলেকট্রন বেরিয়ে দৌড়াতে শুরু করেছে। তাহলে এখানে কি হবে, E0 সেল ইকুয়ালস টু E0 cathode minus E0 anode, and that will give you E0 Cu2+ slash Cu, E0 Cu2+ slash Cu minus E0 H+ slash H, অবশ্যই সামনে 2 বসাতে হবে, আর এটা E0 সেল, और E0 সেল ইকুয়ালস হয়ে যাবে শুধুমাত্র E0 Cu2+ slash Cu, কারণ এটা হয়ে যাচ্ছে 0, আগেই তো বলেছি ওটা 0 ধরতে হবে, এই যে এখানে H+টা 0 ছিল, তার মানে কি হয়ে গেল, তার মানে E0 Cu মানে স্ট্যান্ডার্ড E0 Cu2+ slash Cu will be equals to E0 সেল, মানে আমার ভোল্টমিটার রিডিং, তাহলে এটা গ্রেটার দ্যান 0 হয়ে গেল, ঠিক আছে। তার মানে হচ্ছে Cu2+ has positive reduction potential means Cu2+ wish to get reduced more than H+। তাহলে আমি যদি এই ভ্যালুটাকে নিয়ে একটা চার্ট বানাই, চার্টে বসাই, কিরকম চার্ট, ঠিক আছে, এখানে হাইড্রোজেন রাখলাম, হাইড্রোজেনের পাশে দিলাম 0 ভোল্ট, এখানে জিঙ্ক রাখলাম, জিঙ্কের পাশে দিলাম -0.76 ভোল্ট,
এখানে কপার রাখলাম, কপারের পাশে লিখলাম প্লাস 0.34 ভোল্ট। এরকমভাবে আরও অনেক মেটালস আমি এখানে ভরাতে শুরু করলাম, যেমন lead, ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট, টিন, নিকেল, জিঙ্কের ওপর দিয়ে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, কপারের তলা দিয়ে মার্কারি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। দেখেছো এই সিরিজটা? বুঝেছো কিভাবে আসে সিরিজটা? এটার নাম তোমরা পড়েছো রিঅ্যাক্টিভিটি সিরিজ, কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজের সঙ্গে এটা সেম নয়, এটার নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। হ্যাঁ, এতগুলোই থাকে, তোমাদের বইতে কম থাকতো, ঠিক আছে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। আর এই ভ্যালুগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এই ভ্যালুগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এগুলো সবই ওই এসএটিপিতে করা হয়, তাই জন্য এটাকে স্ট্যান্ডার্ড বলা হয়। হ্যাঁ, সেটা রিঅ্যাক্টিভিটি সিরিজে, এই জন্য বললাম এটা ডিফারেন্ট। এখানে পটাশিয়ামের পর বেরিয়াম, বেরিয়ামের পর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। তোমরা এটা পড়েছো, সেটাতে স্লাইটলি ডিফারেন্স আছে, বিকজ ওদের আয়নাইজেশন টেন্ডেন্সির মধ্যে একটা ডিফারেন্স দেখা যায়। পটাশিয়ামের থেকে, এই ক্যালসিয়ামের থেকে সোডিয়াম আয়নাইজেশন টেন্ডেন্সি একটু কম হয়, সোডিয়াম অনেক বেশি কোভ্যালেন্ট হয়, ঠিক আছে। কিন্তু একবার আয়ন হয়ে গেলে সেটা রিডিউস হওয়ার টেন্ডেন্সি সোডিয়ামের বেশি হয়, ঠিক আছে। তো সেই দিক থেকে সোডিয়াম তলায়, ক্যালসিয়াম ওপরে। এদেরকে বলা হয় গুড মেটাল, মানে আমি বলি, আমি মনে রাখার সুবিধার জন্য করছি, এটা হচ্ছে গুড। এরা প্রচণ্ড রিঅ্যাক্টিভ, জলে দিলে আগুন টাগুন ধরিয়ে দিতে পারে। এরা ব্যাড, ব্যাড মেটালরা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন তৈরি করতে পারে, জলের সঙ্গে করতে পারে না। আর এরা হচ্ছে আগলি। আগলি কেন না? এদের দেখতে খুব সুন্দর হয়, কিন্তু মেটালের কোনো ক্যারেক্টারিস্টিক্স এদের নেই। আয়ন তৈরি করে না, ইলেকট্রন দেয় না, খালি মেটালিক বন্ডের একটা গর্ব আছে, অহংকার আছে, এ আমরা ভালো মেটালিক বন্ড করতে পারি। হ্যাঁ, সে তো গ্রাফাইটও করতে পারে। গ্রাফাইট, ঠিক আছে। সুতরাং দিজ আর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যেটা কিনা আমাদের এই রেডক্সের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। এই জায়গাতে পৌঁছানোর জন্য এত কিছু বলতে হলো। পরের আইডিয়াটা খুবই ছোট, টাইট্রেশন আর নিউট্রালাইজেশন। এটার জন্য আমাদের একটা বেসিক ইকুয়েশন ধরলেই হবে, ঠিক আছে। আচ্ছা, 2H2 প্লাস O2, 2H2 হয়ে যায় না তো? তো এটার যদি মাস তুমি ক্যালকুলেট করো, তুমি দেখবে এটা 4 গ্রাম, এটা 32 গ্রামের সঙ্গে রিঅ্যাক্ট করে এটা 36 গ্রাম তৈরি করেছে, ঠিক আছে। যদি তুমি মোল ক্যালকুলেট করো, তাহলে তুমি দেখবে এটা 2 মোল, এটা 1 মোলের সাথে রিঅ্যাক্ট করে এটা 2 মোল তৈরি করেছে। কিন্তু যদি এমন একটা ডেটা পাওয়া যায় যেটার জন্য আমাকে কোনো ক্যালকুলেট করতে হবে না, তাহলে আমার এই রিঅ্যাকশনটা করতে সুবিধা হবে। সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স। এটা 4 ইকুইভ্যালেন্স, এটা 4 ইকুইভ্যালেন্স, আর এটাও 4 ইকুইভ্যালেন্স।
এটা আমি চোখ বুঝে বলতে পারি। হ্যাঁ, 4টা বলতে পারি না, কিন্তু বলতে পারি যে এটা 1 হলে এটা 1 হবে, এটাও 1 হবে। ঠিক আছে, দিস ইজ কল্ড টাইট্রেশন। যে 1 ইকুইভ্যালেন্স অলওয়েজ 1 ইকুইভ্যালেন্সের সঙ্গে রিঅ্যাক্ট করবে, করে 1 ইকুইভ্যালেন্সই প্রোডাক্ট তৈরি করবে, দ্যাট ইজ কল্ড নিউট্রালাইজেশন or titration. One equivalence will react with one equivalence and will produce one equivalence each. যদি মোর দ্যান 1 থাকে তাই জন্য ইচটা লিখে দিলাম। এটা শিওর। তো এটা বিশ্বাসযোগ্য নাকি? এটা কি করে হতে পারে? সবার জন্যই তাই হবে? সবার জন্য তাই হবে। প্রমাণ প্রমাণ করার জন্য আমাকে দেখতে হবে ইকুইভ্যালেন্ট মাসের ডেফিনেশনটা কি। ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে মাস অফ এলিমেন্ট অর কম্পাউন্ড অর মাস অফ সাবস্টেন্স হুইচ কন্টেইনস Avogadro number of electron, transferable electron. তাহলে একটা H প্লাস একটা E মাইনাস তৈরি করে। তাহলে 1 ইলেকট্রন ইকুয়ালস টু বা 1 ইলেকট্রন ইজ ইকুইভ্যালেন্ট টু 1 atom of H. তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু কি হবে? অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম অফ H, and that is equals to 1 mole H, 1 mole H atom, কারণ এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে। আর 1 mole H atom মানে কি? 1 গ্রাম H atom। তাহলে এটাই হচ্ছে H এর ইকুইভ্যালেন্ট মাস। তাহলে ইকুইভ্যালেন্ট মাস অফ H কত? 1 গ্রাম। তাহলে এখানে কত আছে মাস? মাস ছিল 4 গ্রাম। তাহলে মাস ছিল 4 গ্রাম। তাহলে ইকুইভ্যালেন্ট মাস কত? তাহলে ইকুইভ্যালেন্স কত হচ্ছে? ইকুইভ্যালেন্স মানে আগের দিনই বুঝিয়েছিলাম মূল কনসেপ্ট বোঝাতে গিয়ে, মাস বাই ইকুইভ্যালেন্ট মাস 4/1, both are in গ্রাম, গ্রাম গ্রাম ক্যান্সেল, 4 ইকুইভ্যালেন্স। বুঝতে পারছো এই 4টায় কি করে পৌঁছেছি? ঠিক আছে, ও এর এরকম ভাবে বেরিয়ে যাবে। ও এর কি হবে? ও এর জন্য হচ্ছে O2 ওর সঙ্গে দুটো ইলেকট্রন দাও, তাহলে O2 মাইনাস করছে। তাহলে 2 ইলেকট্রন ইকুয়ালস টু 1 অ্যাটম। তাহলে 1 ইলেকট্রন ইকুয়ালস টু হাফ অ্যাটম। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন ইকুয়ালস টু অ্যাভোগাড্রো নাম্বার বাই 2 অ্যাটম O। তারপর অ্যাভোগাড্রো নাম্বার অফ O মানে হচ্ছে 1 মোল, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার বাই 2 মানে হচ্ছে হাফ মোল O অ্যাটম। তাহলে হাফ মোল O অ্যাটম মানে কি? হাফ ইন্টু 16 গ্রাম, কারণ অ্যাটমিক মাসই হচ্ছে মোল অফ অ্যাটমের মাস। তাহলে 8 গ্রাম। তাহলে মাস ছিল হচ্ছে 32। তাহলে ইকুইভ্যালেন্স কত হবে? 32/8। তাহলে এটাও 4 হচ্ছে কিনা? তাই বোঝা যাচ্ছে 4 4 এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, এবং তার মানে বিশ্বাস করতে পারছো যে 4 4 এর সঙ্গে রিঅ্যাক্ট করে 4ই তৈরি করবে। এবার খেয়াল করতে হবে এতটা খাটতেই হতো না। এই যে নাম্বারটা দিয়ে ডিভাইড করেছো, 1 কে 1 দিয়ে বা 16 কে 2 দিয়ে, এই নাম্বারটা কি ছিল? এই নাম্বারটা ওদের ইলেকট্রন নাম্বারটা ছিল, যেটাকে আমি ইকুইভ্যালেন্স ফ্যাক্টর হিসেবে বারবার বলে এসেছি। এই যে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর, এইটাই সেই ইকুইভ্যালেন্স ফ্যাক্টর।
ইকুইভ্যালেন্স ফ্যাক্টর, তাই না? তাহলে 1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 1, আর এখানে 16 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 8। ক্লিয়ার? তাহলে এখান থেকে ওয়াটারেরও ইকুইভ্যালেন্স মাসটা বেরিয়ে যাবে। 4 ইকুইভ্যালেন্ট মানে যদি 36 গ্রাম হয়, তাহলে 1 ইকুইভ্যালেন্ট মানে কত? 9 গ্রাম। খেয়াল করে দেখো, তোমার ফর্মুলা জানার দরকার নেই। H2O2 H2O 9 গ্রাম হচ্ছে তো, হাইড্রোজেনের 1 গ্রাম, অক্সিজেনের 8 গ্রাম। দেখো এই দুটো সামেশন এটার সঙ্গে ইকুয়াল। ইকুইভ্যালেন্টে এটাই হচ্ছে গুণ, যে কোনো একটা কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট মাস তার এলিমেন্টগুলোর ইকুইভ্যালেন্ট মাসের সামেশন হয়। করে অ্যাড করে দাও। ইনফ্যাক্ট তোমাকে ইকুয়েশন ব্যালেন্স করারও দরকার নেই, ও তোমাকে ব্যালেন্স করে দেবে। ধরো তোমার একটা ইকুয়েশন আছে n2 প্লাস h2 ইকুয়ালস টু NH3, তাই তুমি জানো ইকুইভ্যালেন্স ফ্যাক্টর অফ নাইট্রোজেন হচ্ছে 3, আর ইকুইভ্যালেন্স ফ্যাক্টর অফ হাইড্রোজেন হচ্ছে 1, আর অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন হচ্ছে 14, আর অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন হচ্ছে 1। ঠিক আছে? তাহলে ইকুইভ্যালেন্ট মাস অফ নাইট্রোজেন কত? 14/3, আর ইকুইভ্যালেন্ট মাস অফ হাইড্রোজেন হচ্ছে 1/1। ঠিক আছে? এবার এখানে দেখো N2 মানে কত গ্রাম আছে? 2 × 14 মানে 28 গ্রাম, আর হাইড্রোজেন কত আছে? 2 × 1 মানে 2 গ্রাম। তাহলে এইখান থেকে তুমি ওর ইকুইভ্যালেন্সটা বার করে নিতে পারবে কিনা? তাহলে ইকুইভ্যালেন্স হচ্ছে এটা 6 ইকুইভ্যালেন্ট আছে, দেখো 28 ডিভাইডেড বাই 14/3। (28 into 3/14) কেটে গেল 2, 6 ইকুইভ্যালেন্ট। আর ওর ইকুইভ্যালেন্সটা কত হচ্ছে? 2/1, 2 ইকুইভ্যালেন্স। কিন্তু আমি কি বলছিলাম, ইকুয়ালের সঙ্গে ইকুয়াল হয় তো, তাহলে এটা কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটাতে 6 আছে, এটাতে 2 আছে। 6 দিয়ে কেন করতে হবে? 3 দিয়ে করব। তাহলে এটাকে আমি না না, তাহলে এটাকে 3 দিয়ে করবো। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? এবার দেখো NH3 কত আছে এখানে? 14 + 3 17 গ্রাম। কিন্তু এটাও তো 6 ইকুইভ্যালেন্ট হতে হবে, কারণ এটাও তো 6 ইকুইভ্যালেন্ট হয়ে গেছে এখন। কিন্তু আমি NH3 ইকুইভ্যালেন্ট মাস কত জানি? ওই যে এই কম্পোনেন্টগুলো সামেশন, ইকুইভ্যালেন্ট মাস অফ NH3 কত? 14/3 + 1 মানে 17/3। ঠিক আছে? তাহলে 17 গ্রাম মানে কত কত হচ্ছে? তাহলে 17 গ্রাম ইকুয়ালস টু 17 ডিভাইডেড বাই 17/3 ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু 3 ইকুইভ্যালেন্স। তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আনব্যালেন্সড ইকুয়েশন, নো প্রবলেম। তাহলে এটা কোথা থেকে আসছে? সেভেন্টিন গ্রাম মানে তো 3 ইকুইভ্যালেন্স হচ্ছিল। আমার দরকার 6 ইকুইভ্যালেন্স, কারণ 6 এর সঙ্গে 6 এর 6 করছে।
ক্লিয়ার ব্যাপারটা? লাস্ট সিঙ্গেল জিনিস, এখান থেকে আমাদের দুটো ফর্মুলা আছে, সেই ফর্মুলা দুটো কী করে আসে। তো মুন্নের সাথে একটা অঙ্ক দিয়েছিল আজকের পরীক্ষায়, ঠিক আছে, সেটা নর্মালিটিরই অঙ্ক দিয়েছিল। নর্মালিটি মানে হচ্ছে ইকুইভ্যালেন্স পার লিটার। ওখান থেকে আমাদের এই ফর্মুলাটা বেরিয়ে আসবে, ঠিক আছে। বলছে কি, বলছে হচ্ছে যে 25 ml n/10 NaOH আছে। বলছে এটাকে নিউট্রালাইজ করা হচ্ছে যে কোনো একটা অ্যাসিড যার 20 ml লাগছে, ইজ নিউট্রালাইজড বাই 20 ml অ্যাসিড। কোন অ্যাসিড বলে দেয়নি, আমি অ্যাসিডের ফর্মুলা জানি না, তারপর আমি ব্যালেন্সড ইকুয়েশন লিখতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমি অ্যাসিডের স্ট্রেংথ বলে দিতে পারবো। ফাইন্ড আউট নর্মালিটি অফ অ্যাসিড। যার তেরি অ্যাসিডের তো পরিচয় জানি না, তাতে কি হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি ইকুইভ্যালেন্সের তো ওয়ান ইকুইভ্যালেন্স NaOH তো ওয়ান ইকুইভ্যালেন্স অ্যাসিড সঙ্গে রিঅ্যাক্ট করে, এটা তো জানি। কথা বোঝা যাচ্ছে কি বললাম? এবার তাহলে আমাকে দেখে নেবে এই এই ইকুইভ্যালেন্সটা কি আছে। তো n/10 NaOH মানে হচ্ছে 1/10 NaOH মানে হচ্ছে 1/10 ইকুইভ্যালেন্স পার লিটার। আর আমার ভলিউম কত দিয়েছে, 25 ml। তাই 25 ml NaOH মানে 25 ডিভাইডেড বাই 100, এই 1000 লিটার NaOH। তাই টোটাল ইকুইভ্যালেন্স কত হচ্ছে, টোটাল ইকুইভ্যালেন্স হচ্ছে এই 1/10 ইন্টু 25/100, 1000। কেন হলো বোঝা গেল? নর্মালিটি মানে তো হচ্ছে ইকুইভ্যালেন্স পার ইউনিট ভলিউম, ইকুইভ্যালেন্স পার লিটার। হ্যাঁ, ইকুইভ্যালেন্স পার লিটার তো এটা। তাহলে ইকুইভ্যালেন্স বার করতে গেলে কি করতে হবে? তাই এখানে তাই করেছি, এটা নর্মালিটি আর এটা লিটার। তাই কত আছে, 25 ইন্টু 10⁻⁻⁴, তাই না ইকুইভ্যালেন্স। এবার ওয়ান ইকুইভ্যালেন্স, যেহেতু ওয়ান ইকুইভ্যালেন্সের সঙ্গে রিঅ্যাক্ট করে, তাহলে এটা কি লিখতে পারি, 25 ইন্টু 10⁻⁴ ইকুইভ্যালেন্স অ্যাসিড। লিখতে পারি কি পারি না? তো এবার অ্যাসিডেরটাও তো একই ফর্মুলা ইউজ হচ্ছে। তো অ্যাসিডের ভলিউম তুমি জানো, তাহলে ভলিউম অফ অ্যাসিড 20 ml, এই যে উপরে লেখা আছে 20 ml মানে হচ্ছে 20/1000 লিটার, ঠিক আছে। তুমি ওর ইকুইভ্যালেন্স জেনে গেছো, ইকুইভ্যালেন্স অফ অ্যাসিড 25 ইন্টু 10⁻⁻⁴। তা তুমি এই ভলিউম জানো, ইকুইভ্যালেন্স জানো, তার নর্মালিটি বার করাটা কি এমন কাজ, ডিভাইড করে দাও। তার নর্মালিটি ইকুয়ালস টু হবে 25 ইন্টু 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 1000। নর্মালিটি মানে ইকুইভ্যালেন্স বাই ভলিউম, ঠিক আছে, ইকুইভ্যালেন্স বাই ভলিউম। তো তোমার এখানে ভলিউমটা দিয়ে দিয়েছে 20 ml, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, 1000টা উপরে উঠে যাচ্ছে, তাই 25/20 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 10⁻³
ঠিক আছে, 10⁻1 মানে তলায় 10 চলে যাচ্ছে, তাহলে 1/8, 1/8 ক্লিয়ার তো? 25/200 ফ্র্যাকশনে রাখা যেতে আর ডেসিমালে রাখা যেতে, ডেসিমালে রাখলে 0.125 হবে। ঠিক আছে, তোমার অ্যাসিডের আইডেন্টিটি জানাই দরকার পড়লো না। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে V1 ইন্টু S1 বা N1 ইকুয়ালস টু V2 ইন্টু N2। ঠিক আছে, এটা অ্যাসিডের আর এটা বেসের। তোমরা যখন পরীক্ষা মানে তোমরা যখন ল্যাবরেটরিতে টাইট্রেশন করবে, আননোন অ্যাসিডের টাইট্রেশন, আননোন বেসের টাইট্রেশন, অলওয়েজ এটা ইউজ করে করতে পারো। এটার সুবিধা হচ্ছে তোমার আইডেন্টিটি জানার দরকার নেই, কে আছে জানার দরকার নেই, কতটা আছে ম্যাটার করে। কিন্তু যদি তোমাকে মোলারিটি জিজ্ঞেস করতো তখন কিন্তু তোমার অ্যাসিডের আইডেন্টিটি দরকার পড়তো, কারণ সেক্ষেত্রে ব্যালেন্স লাগে। টু ফাইন্ড আউট মোলারিটি উই নিড ব্যালেন্স। ধরা যাক এটাই বললো যে 25 ml n/10 Na which is balanced titrated by বা Na which is neutralized by 20 ml H3PO4। সেক্ষেত্রে বলছে স্ট্রেংথ মোলারিটি অফ H3PO4 কত? হোয়াট ইজ দ্য মোলারিটি অফ H3PO4? এখানে কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে, কারণ 1 মোল 1 মোলকে ব্যালেন্স করে না। আচ্ছা, এটা 25 m/10 করে দিই, তাহলে NaOH প্লাস H3PO4 gives us Na3PO4 প্লাস H2O। তাহলে এখানে যদি তুমি 3টে NaOH নাও তাহলে এটা হচ্ছে, তাহলে 3 মোল, এটা 1 মোল। ঠিক আছে, এবার তুমি H3PO4 ইকুইভ্যালেন্ট ওয়েট জানো না, কিন্তু এইটুকুনি জানো কত মোলের সঙ্গে কত মোল করছে। তা তুমি 25 ml m/10 মানে কত মোল জেনে যাচ্ছ, তো 25 ml m/10 NaOH ইকুয়ালস টু কিন্তু সেই 25/1000 ইন্টু 1/10 মোল NaOH। তাহলে এবার 3 মোলের জন্য 1 লাগে, তাই না? তাহলে 1 এর জন্য 1/3, তাহলে এই 25 ইন্টু 25 বা ইন্টু 10⁻⁻4 এর জন্য কত লাগবে? 1/3 ইন্টু 25 ইন্টু 10⁻⁴। এবার এটা হচ্ছে কি? এটা হচ্ছে মোলস, এই মোল অফ H2SO, এই H3PO4। কিন্তু এটা কত লিটারে আছে, কত ml এ আছে? 20 ml আছে। তাহলে আরেকটা ইউনিটারি মেথড করতে হবে, 20 ml অফ H3PO4 1/3 ইন্টু 25 ইন্টু 10⁻⁻4 মোল। তাহলে 1 ml H3PO4, তোমার তো মোলারিটি বার করতে হবে, 1/3 ইন্টু 25 ইন্টু 10⁻⁻4 মোল ডিভাইডেড বাই 20, তাহলে 1000 ml। মোলারিটি তো মোল পার লিটার, তাহলে 1 লিটার কত আছে সেটাই তো দেখতে হচ্ছে। তাহলে 1/3 ইন্টু 25/20 ইন্টু 10⁻⁻4 ইন্টু 10⁻³ that হচ্ছে 1/3 ইন্টু 25/20 ইন্টু 1/10। ঠিক আছে, তো আমি এটা করতে পারি কি, কেটে গেল, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা কেটে গেল 2, 1/10
24 মোল পার লিটার। তাহলে এটা হয়ে গেল 1 লিটারের মোলারিটি। তাহলে মোলারিটি কত? তাহলে ক্যাপিটাল এম হয়ে গেল 1/24 মোল পার লিটার। এবার দেখো এটার জন্য আমাকে ব্যালেন্সটা জানতে হলো, ঠিক আছে? কিন্তু এখান থেকে কোনো কি V1S1 = V2S2 মতো রিলেশনশিপ বার করা যাবে? V1N1 মতো? হ্যাঁ, বার করা যাবে। সেটা কি? হ্যাঁ, বার করা যাবে। সেটা হচ্ছে এখানে দেখো 25 ছিল, 1/10 ছিল, আর 3 ছিল। 3টা এখানে 1/3 হয়ে গেছে, দেখেছো? তার মানে 25 ইন্টু 1/10, n/10 কে nটাকে সাইডে বার করে নিলে 1/10 n, 1/10 n মানে 1/10 নর্মাল। এই যে এখানে লিখলাম n/10 = 1/10 n NOH, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 20 ইন্টু 1/24 ডিভাইডেড বাই 1 না? এটাই হচ্ছে V1 M1 বাই x1 ইকুয়ালস টু V2 M2 বাই x2। এই x1 x2 কি? x1 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ NOH, আর x2 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ H3PO4। এবার মজার কথা দেখো, এই দুটো তো ইকুয়াল, V1 M1 বাই x1 = V2 N2 বাই x2। আবার দেখো এটা ওই V1 N1 বাই = V2 N2 ছিল। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি যে V1 N1 = V1 M1 বাই x1, আর V2 N2 = V2 M2 বাই N2 x2। তার মানে N1 = M1 বাই x1 or M1 = N into x1 আর N2 = M2 by x2 or M2 = N2 into x2, ঠিক আছে? মজার ব্যাপারটা কি বলতো? মজার ব্যাপারটা হচ্ছে এই x2টা কি? x2 হচ্ছে 1 পেয়েছিলাম এখানে, এই যে 1, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর অফ NaOH। আর x1টা কি? 3 পেয়েছিলাম, ওটা হচ্ছে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর অফ H3PO4। তার মানে বেসিক্যালি এদের প্রত্যেকের মুখের সামনে কি পড়ে থাকে ব্যালেন্সড ইকুয়েশনে? অন্যজনের ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর। বোঝা যাচ্ছে তো? এটা 3 ইকুইভ্যালেন্ট, এটাও 3 ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্স ফ্যাক্টর মানে কি? ইকুইভ্যালেন্স বাই মোল। তাহলে এখানে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর কত? 3/1, আর ইকুইভ্যালেন্স ফ্যাক্টর কত? 3/3। এটাই এর সামনে আছে, এটাই এটা সামনে আছে। তো এই কারণে মোলারিটির থেকে নর্মালিটি নিয়ে কাজ করাটা অলওয়েজ ইউজফুল, ঠিক আছে? তাহলে এইখানে একটা ইকুয়েশন পাচ্ছি, আর এখানে একটা ইকুয়েশন পাচ্ছি। যদি মোলারিটি দিয়ে দেয় তাহলে এভাবে বার করবে, কোএফিসিয়েন্টগুলো নিয়ে নেবে, আর যদি নর্মালিটি দিয়ে দেয় তাহলে এভাবে বার করবে। তুমি জানো তুমি দুটোকে একই জিনিস করছো। বেসিক্যালি আমি কি করছি না, বেসিক্যালি আমি এই জিনিসটাকে এভাবে লেখার চেষ্টা করছি, মানে নর্মালিটিটাকে V1 M1 ইন্টু x2 ইকুয়ালস টু V2 M2 ইন্টু x1 করার চেষ্টা হচ্ছে। তার মানে হচ্ছে বেসিক্যালি V1 N1 ইকুয়ালস টু V2 N2 করার চেষ্টা করছি। তাহলে এটাই হচ্ছে আমার N2 আর এটাই হচ্ছে আমার N1। তাহলে x2 হচ্ছে 1 এর ইকুইভ্যালেন্স ফ্যাক্টর অফ 1, আর x1 হচ্ছে
সিকোয়েন্স ফ্যাক্টর অফ 2। ওকে, দ্যাটস অল। আজকে তোমাদের প্রচুরক্ষণ খাটিয়ে দিলাম, বাট আমার এই সিলেবাস চ্যাপ্টারটা শেষ করার দরকার ছিল। আমরা আগের দিন একদিন খুব স্লো চলেছি, যেদিনকে আমি ওই তোমাদেরকে অক্সিডেশন নাম্বার বার করতে দিচ্ছিলাম, তো সেই কারণে আজকে একটু এক্সট্রা খাটাখাটনি। ঠিক আছে, আমরা কিন্তু বেশি কিছু করিনি, জাস্ট দুটো অ্যাপ্লিকেশন। পেজ ভরে গেলেও এগুলো আমাদের ফিউচারে প্রচুর কাজে লাগবে। ওকে, সি ইউ অন ফ্রাইডে।